লগ্নপতি হলেই যে সে মাঙ্গলিক হবে সেটা কোনো সাবজেক্ট না। তা লগ্নের কোন ঘরে বসে আছে সে মঙ্গল। মঙ্গলকে আমরা ল্যান্ড প্রপার্টির মালিক বলে থাকি, ভূমি সম্পত্তির মালিক বলে থাকি। তা মঙ্গল যদি শুভ প্রভাবে থেকে থাকে, হয়তো প্রত্যেক সম্পত্তির ক্ষেত্রে তার অশুভ হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যক্তিগত লাইফের তার অনেক অর্থ উপার্জন হয়ে থাকে মঙ্গলের শুভ কারকতার কারণে, এবং তার ল্যান্ড প্রপার্টি প্রত্যেক সম্পত্তির বাইরে হয়ে থাকে। তা সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বৃহস্পতির সাপোর্ট দিয়েও তার গুরুচণ্ডাল দোষের প্রভাব কাটছে না, তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। হয়তো তার জীবনের ডেভেলপমেন্ট কোনো প্রকারই আসছে না, সেই ক্ষেত্রে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। এবার সর্ববিষয়ে একটি ব্যক্তি যে নিজে পারদর্শী হতে পারে সেটা কোনো বিষয় না। অর্থনৈতিক স্থানের ক্ষেত্রে সর্বদা প্রভাব এনে থাকে। তারপরে আরেকটা ব্যাপার আছে, যাদের লগ্নে মঙ্গল থাকে তারা মাঙ্গলিক হয়ে থাকে। এবার মঙ্গলের তার ডিগ্রি কত আছে, এখানে ডিগ্রির একটা বিষয় থেকে থাকে। তা কত ডিগ্রিতে মঙ্গল বসে আছে তার ডিগ্রির বিচার সমন্বয় করে মঙ্গলের প্রভাবটা, মাঙ্গলিক প্রভাবটা কতটা আছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মাঙ্গলিক যজ্ঞ না করলেও সাধারণ একটি রত্নের সাপোর্ট দিয়েও বা ভৌম কবচ পড়ে, মঙ্গলের তাবিজ পড়ে সেই জায়গার ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। আর যদি সেই জনম কুণ্ডলিতে দেখা যাচ্ছে গুরুচণ্ডাল যোগ তার রয়েছে, প্লাস আবার কালসর্প দোষও রয়েছে, তা সেই ব্যক্তির জীবনটা অস্থিরতা পরিস্থিতি অবস্থায় থেকে থাকে। সে যত প্রকারই অর্থনৈতিক উপার্জন হয়ে থাকুক না কেন, তার হেলথ সাবজেক্টের একটি অসুবিধা হয়ে থাকে। সে শারীরিকভাবে পরিপূর্ণতা সে বলবান হয়ে থাকে না। তা সেই ক্ষেত্রে তার হেলথ সাবজেক্টের ক্ষেত্রে আমরা বিচার করে থাকি শুক্রকে এবং রাহুকে। কেতুর একটি সাপোর্ট আছে, সেই ক্ষেত্রে অস্ত্রোপচার অপারেশন যুগের সাবজেক্টটা, সেটা আমি একটু পরে আসছি। তা মঙ্গল যেটা তো আছেই, সেই তার লগ্নে বসে আছে। আমি এই জনমকুণ্ডলী যে ছকটার কথা বলছি, কিন্তু এই সাবজেক্টের আমাকে বিচার করতে গেলে আগে দেখতে হবে শুক্র কোন পজিশনে আছে। শুক্রকে আমরা হেলথের মালিক বলে থাকি, অর্থাৎ শুক্র যদি বলবানও থেকে থাকে সেটা রাহুর প্রভাবে সেটা নেগেটিভ নিচস্থ পরিস্থিতির যেমন হয়ে থাকে শুক্র, সেই ক্ষেত্রে সেই ধরনের কাজ করে থাকে। কিন্তু এই কালসর্প যোগের ক্ষেত্রটা মাঙ্গলিক যোগ আলাদা হয়ে থাকে এবং কালসর্প যোগ আলাদা হয়ে থাকে, এবং জনমকুণ্ডলিতে গুরুচণ্ডাল যোগ হয়ে থাকে। দেখা যাচ্ছে এমনও লোকের জনমকুণ্ডলিতে আসে, সে তিনটে যোগই তার আছে, তার মাঙ্গলিকও আছে, গুরুচণ্ডাল যোগ আছে, কালসর্প যোগ আছে। তা সেই জনমকুণ্ডলিটা খুবই অল্টারনেটিভ নেগেটিভ হয়ে থাকে। তা সেই জনমকুণ্ডলীর ক্ষেত্রে আমরা তন্ত্র মার্গে যেটা ধূমবতী যজ্ঞ করে থাকি, এবং সংহার ভৈরবী যাকে আমরা মাতা ধূমবতী বলে থাকি, যিনি স্বয়ং শিবকে গিলে খেয়ে তার বৈধব্য রূপ ধারণ করেছেন, অর্থাৎ এই ধূমাবতী যাকে সংহার ভৈরবী বলা হয়ে থাকে, আমরা এই ক্ষেত্রে ধূমাবতী যজ্ঞ করে থাকি। এবার ধূমাবতী যজ্ঞ করে তাকে সেই ধূমাবতী কবচ দ্বারাতে তার জনমকুণ্ডলীটা পরিশোধন করে প্রত্যেকটা যেই গ্রহগুলো নেগেটিভ পজিশন আছে তাদের রত্ন ধারণ করানো হয়ে থাকে। হয়তো দেখা যাচ্ছে একটা লোকের ক্ষেত্রে সে এতগুলো রেমেডি একভাবে সম্ভব না। আগে ধূমবতী যজ্ঞটা করে তার জনমকুণ্ডলীটাকে সাপোর্ট দিয়ে ঠিক করে নিল, দোষগুলো কাটিয়ে নিল, আস্তে 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 প্রত্যেকটা গ্রহের সে রত্ন ধারণ করতে পারে, তার যেই গ্রহগুলো নেগেটিভ পজিশনে আছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে তার জনমকুণ্ডলীতে এত নেগেটিভ, এত খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি সবই হয়ে থাকে। এবার অনেক ব্যক্তিরা বহু কষ্ট করে পরিশ্রম করে সারা জীবন পরিশ্রম, হাড়ভাঙা পরিশ্রম করার পরে এক টুকরো সম্পত্তি করতে পারেন না। প্রত্যেক সম্পত্তি থেকে থাকলেও সেই ক্ষেত্রে সেখান থেকে তারা বিতাড়িত হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে একটি বিয়ে করেছে আশা করে যে শ্বশুরবাড়ির সম্পত্তি পাবো, উল্টো দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেল। তা সেই জায়গার ক্ষেত্রে সে হারিয়ে গেল, তার ছালাও চলে গেল। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে কোনো একটি ভালো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে, তাতে আপনি পজিটিভ পজিশন আপনি পাবেন। এই জনমকুণ্ডলীতে মাঙ্গলিকের ক্ষেত্রে সর্ব ধরনের মাঙ্গলিক যে ক্ষতি করে থাকে তা না, শুভ অশুভ মাঙ্গলিকের একটা ব্যাপার আছে। এবং কালসর্প যোগ আমি ম্যাক্সিমাম অনুষ্ঠানে আমি আলোচনা করে থাকি। অশুভ কালসর্প যোগ যেমন আছে, আবার শুভ কালসর্প যোগও আছে। শুভ কালসর্প যোগ থাকার ক্ষেত্রে তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট, জাগতিক মান সম্মান, যশ খ্যাতি থেকে থাকে। এবং সব কালসর্প যোগই যে খারাপ আর সব মঙ্গলিক যোগ যে খারাপ আছে সেটা বিষয় না। এবার এই বিচারের বিষয়টা সর্বোত্তরের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি কোনো প্রকার রেমেডি না দিয়ে থাকি, দরকার নেই। কোনো ভালো একটি অ্যাস্ট্রোলজারের কাছে যে সে তান্ত্রিকের কাছে যদি যজ্ঞকরণের মতো তাদের সামর্থ্য না থেকে থাকে,
তার কাছ থেকে মানে লাইফ গাইডলাইনটা নিয়ে নিতে হবে যে কীভাবে আমরা জীবনে পরিচালনা করব, জীবনকে কীভাবে চলাফেরা করব। তা সেই ক্ষেত্রে যত ধরনের অসুবিধা হয়ে থাক, আশা রাখি যদি কোনো ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে সেই সাবজেক্টে আমি খুব সুন্দরভাবে তাকে রেমেডি দিয়ে তার একটি ভালো জায়গায় আমি পৌঁছে দিতে পারি। অনুষ্ঠান চলাকালীন আপনারা আমাকে কল করে জানতে পারেন যে আমার কি প্রবলেম চলছে, সরাসরি কল করে জানতে পারেন। যদি আমাদের এই প্রোগ্রামটা চলছে রেকর্ডিং, কিন্তু তবু আপনারা ডাইরেক্ট ফোন করে জানতে পারেন। আর রিসেন্টলি লাইভ প্রোগ্রাম আসবে, লাইভ প্রোগ্রাম করব প্রত্যেক দিন, তা তখন আপনারা জানতে পারবেন। এখন যদি কোনো প্রয়োজন বা দরকার থাকে সরাসরি আমার সাথে দেখা করতে পারেন। আর যে কোনো গ্রহের সমস্যা, যাদের বাস্তুতে প্রবলেম রয়েছে, বাস্তুর যে কোনো সমস্যা রয়েছে, সে বাস্তুর ক্ষেত্রে আমার সাথে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। তা বাস্তুযোগের ক্ষেত্রে এই যে নেগেটিভ পজিশনের কথাগুলো আপনাদেরকে বললাম, সেই ক্ষেত্রে অনেক পূজা আশ্রার বিধান নিয়ম রয়েছে। তা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে কোন ধরনের গ্রহ খারাপ থাকলে এবং বাস্তুতে কোন ধরনের পূজা করবেন, তাহলে গ্রহের আপনার কোন ধরনের পজিটিভ পজিশন কাটবে। সামনে তো আগামী আসছে দুর্গাপুজো, এই দুর্গাপূজার উপলক্ষে আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে যে কী ধরনের রেমেডি আসতে পারে বা কী ধরনের জীবনে ডেভেলপমেন্ট আসতে পারে, সেই ক্ষেত্রে আপনারা জেনে যোগাযোগ করতে পারেন। শুধু দুর্গাপূজা নয়, এবং দুর্গাপূজার পরবর্তীতে কালী পুজো আসে। এই আমরা মহালয়ার অমাবস্যার তিথির থেকে এবং কালী পূজা পর্যন্ত বিভিন্ন ধরনের রেমেডি পূজাযোগ্য পাঠ করে থাকি। যদিও মহালয়া চলে গিয়েছে, সামনে আগামীতে পুজো রয়েছে, অর্থাৎ ষষ্ঠী যেদিন দেবী বোধন হবে, দেবী বোধনের কাজ সেই দিন থেকে আপনারা কিভাবে এই পুজোর 5টা দিন চলবেন আপনারা, সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে কল করতে পারেন। আর বাস্তুর ক্ষেত্রে এখন যদি কোনো ডিফেক্ট মনে করেন থেকে থাকে বা অলৌকিক কিছু ঘটনা ঘটছে বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের হচ্ছে না বা কোনো প্রকার বাধা সৃষ্টি হয়েছে, তা এই সময়ের ক্ষেত্রে আপনারা যদি যোগাযোগ করেন খুব শুভ সমন্বয়ের এবং খুব শুভ ফলের প্রভাব আপনার আসবে। তা এই ক্ষেত্রে মানে আমাদের যেটা দেবী আড়ম্বর হয়ে থাকে, যেটা সপ্তমী হয়ে থাকে, সপ্তমীর আগের দিন আমাদের দুর্গাপূজার ষষ্ঠী হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি দীক্ষামন্ত্র নিয়ে থাকেন, তার গুরুমন্ত্র যেটাকে ইষ্টমন্ত্র বলা হয়ে থাকে, তা তিনি ইষ্টমন্ত্র জপ করতে পারেন। আর যদি কোনো ব্যক্তি যাদের ইয়াং বয়স হয়ে থাকে, তারা গুরুমন্ত্র কোনো প্রকার দীক্ষা নেয়নি, তা সেই ক্ষেত্রে তারা ছোট্ট একটি মন্ত্র জপ করতে পারে, ওং গাং গুরুবেই নমঃ, ওম গাং গুরুবেই নমঃ, ওং গাং গুরুবেই নমঃ, ওম গাং গুরুবেই নমঃ। অর্থাৎ ওম গুং গুরুবেই নমঃ, যেটা আমরা সাধারণ কর্মের ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে সেটা বলে থাকি। যেহেতু এখানে গুরুচণ্ডালী দোষ, মাঙ্গলিক দোষ আছে, সেই ক্ষেত্রে ওম গাং গুরুবেই নমঃ এই মন্ত্রটা আপনারা জপ করতে পারেন। বা এই দেবী পক্ষের উপলক্ষে যদি আপনারা মনে করে থাকেন যে আমরা দেবীর মন্ত্র উচ্চারণ করব, সেই ক্ষেত্রেও শুভ সমন্বয় আছে। রূপম দেহি যশো দেহি দিশো জহি, চণ্ডীর আপনি একটা অধ্যায় আপনি পাঠ করতে পারেন, রূপম দেহি যশো দেহি দিশো জহি। এই উচ্চারণটা আপনারা এক শর্টকাট সব ক্ষেত্রেই শুনে থাকেন। রূপম দেহি যশো দেহি দিশো, রূপম দেহি অর্থাৎ রূপ প্রদান করো, যশো দেহি যশ খ্যাতি প্রদান করো, তা অর্থাৎ রূপম দেহি যশো দেহি দিশো জহি অর্থাৎ দিক প্রদর্শন করাও, অর্থাৎ রূপ যশ খ্যাতি আমাকে দিক প্রদর্শন করাও। তা সেই ক্ষেত্রে আপনারা রূপম দেহি যশো দেহি দিশো দেহি এই মন্ত্রটা আপনারা জপ করতে পারেন। আর ওম গাং গুরুবেই নমঃ এটাও আপনারা জপ করতে পারেন। সেই ক্ষেত্রে কিছুটা না অনেকটাই আপনারা রেমেডি পেয়ে থাকবেন। তার পরবর্তীতে যদি মনে করে থাকেন যে না এই দেবী পক্ষের আমি আরও কিছু ক্রিয়াকর্ম করব, আপনারা ওই দেবীর যেদিন আড়ম্বর, দেবীর যেদিন বোধন হয়ে থাকে, কারণ দেবী বোধনটা আমরা মহালয়ায় অমাবস্যায় করে থাকি, তা যেদিন আমরা ষষ্ঠী বলে থাকি, ষষ্ঠীর দিন আপনারা 3 রাস্তার মোড়ে যে আপনারা একটু তিল জল দিয়ে স্নান করতে পারেন। সেটা বাড়ির 3 রাস্তা হতে পারে, মেন রোডে হতে পারে, বা কোনো গলির ভিতর হতে পারে, মানে যেটাকে 3 রাস্তা মোড় আমরা বলে থাকি। 3 রাস্তার মোড়ে একটু তিল দিয়ে, মেয়ে হলে সাদা তিল দিয়ে স্নান করতে হবে, আর পুরুষ হলে কালো তিল দিয়ে স্নান করতে হবে। একটি বালতির মধ্যে জল ঢেলে সেই জায়গার ক্ষেত্রে অল্প একটু তিল ঢেলে সেই জলে 3 রাস্তার মোড়ে স্নান করবেন। আর মন্ত্র আপনারা উচ্চারণ করবেন যেদিন ষষ্ঠী পুজো হয়,
রূপম দেহি যশ দেহি দিশ জহি, অর্থাৎ ষষ্ঠী পুজোর দিন করবেন, সপ্তমীর দিন করবেন, অষ্টমীর দিন করবেন, নবমীর দিন করবেন, দশমীর দিন করবেন। দশমীর দিন দেবীর বিসর্জন হবে, তা সেই দিন আপনারা করতে পারেন এবং দেবী বিসর্জনে আপনারা মন্দিরে যে আবির খেলায় যারা নারী আছেন তারা উপস্থিত হতে এবং দশমীর দিন আপনারা সংকল্প করবেন, মাতৃ সংকল্প। তাতে দেখবেন এই ক্ষেত্রে আপনাদের অনেক রেমেডি আসবে। ব্যাপার হচ্ছে এগুলো খুব সাধারণ ছোট ছোট উপায় আছে। কর্মগুলো যদি আপনারা আবার শুনতে চান আমি আবার বলতে পারি। একটি 3 রাস্তার মোড়ে যে মানে যেদিন আপনার দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠীর দিন 3 রাস্তার মোড় আমরা বলে থাকি, 3 রাস্তার মোড় বলে থাকি। সেটা বাড়ির ভিতরে হতে পারে, রাস্তার মোড়ে হতে পারে, গলির কোনো এলাকার গলির ভিতরে হতে পারে। একটি ছোট বালতিতে জল ঢেলে যদি নারী হয়ে থাকেন তারা সাদা তিল দিয়ে, আর পুরুষ হয়ে থাকেন কালো তিল দিয়ে গুলে ওই মাথায় অল্প করে ঢালতে থাকবেন আর বলতে থাকবেন রূপম দেহি যশ দেহি দিশ জহি, রূপম দেহি যশ দেহি দিশ জহি। তা এই মন্ত্রটা উচ্চারণ করতে থাকবেন। আর কন্টিনিউ অজপা জপ যেটা বলা থাকে ওম গাঙ্গুরুবেই নমঃ, ওম গাঙ্গুরুবেই নমঃ, ওম গাঙ্গুরুবেই নমঃ। তা এই মন্ত্র, এই দুটো মন্ত্রই আপনারা জপ করবেন। তাতে দেখা যাচ্ছে কি দেবীর বিসর্জনের সাথে সাথে আপনার কিছুটা সময়ের জীবনে খারাপ সময় বিসর্জন হয়ে যাবে। তা দেবীর বিসর্জনের সাথে সাথে আপনার জীবনে কিছু খারাপ বাজে সময় যেগুলো আছে, যে দোষগুলো আছে সেগুলো আপনার কিছুটা হলে বিসর্জন হয়ে যাবে। অর্থাৎ দেবী বিসর্জনের পর দিন থেকে আপনারা দেখবেন কিছুটা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তারপরে আপনি যদি মনে করেন যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন বা কোনো তান্ত্রিকের কাছে যাবেন তারপরে যাবেন। তা সেই ক্ষেত্রে এটার রেমেডি যেটা যাদের গুরুচণ্ডাল যোগ এবং কালসর্প যোগ মাঙ্গলিক যোগ আছে সেই ক্ষেত্রে, এবং কেতুপীড়িত যাদের জনমকুণ্ডলিতে থেকে থাকে তাদের শারীরিক ক্ষেত্রে অনেক অসুস্থতা বোধ হয়ে থাকে। কেতু সম্পত্তি মানে সংক্রান্ত বিষয় যদি হয়ে থাকে, বুধের ঘরে কেতু বসে থাকে, সবার আগে তাদের মেমোরিতে অ্যাটাক করে থাকে। কেতুর মহাদশা যখন যে কোনো ব্যক্তি চলবে আর বুধ কেতু এক ঘরে হলে তাদের মেমোরি পাওয়ার আস্তে 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 লোপ পেয়ে থাকে। তা সেই ক্ষেত্রে আমি ছোট্ট একটি আপনাদের উপায় বলে দিতে পারি। সেই ক্ষেত্রে যদি আপনারা সেই ছোট্ট উপায়গুলো আপনি করতে পারেন অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। এবার ছোট্ট উপায়টা হচ্ছে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এবং শনি মঙ্গলবার হাতে পায়ের নখ চুল দাড়ি কাটবেন না। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, শনিবার, মঙ্গলবার, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এবং এই দিনগুলো চুল দাড়ি নখ আপনি কাটবেন না। তাতে দেখা যাচ্ছে কি এই কেতুর দশা যাদের থেকে থাকে নখ চুল দাড়ির ক্ষেত্রে কিছু অসময় কেটে থাকলে তাতে নেগেটিভ পজিশনটা বেশি এসে থাকে এবং মেমোরি পাওয়ারে ডিস্টার্ব করে থাকে। এবং এই ক্ষেত্রে আপনি যদি পান্না রত্ন ধারণ করে থাকেন, অর্থাৎ কেতু বুধ যখন এক ঘরে থেকে বুধের কেতুর মহাদশায় অর্থাৎ বুধ যখন কেতুর ঘরে প্রবেশ করে থাকে সেই সময় মেমোরিতে ডিস্টার্বনেস হয়ে থাকে বা একটু মেমোরি পাওয়ার কম হয়ে থাকে, অল্পতে মানুষ ভুলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তার মান সম্মান যশ খ্যাতিতে আঘাত হয়ে থাকে। তা সেই ক্ষেত্রটা আপনি যদি কোনো প্রকার এড়াতে চান বা কোনো প্রকার এখান থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনি বুধের রত্ন ধারণ করতে পারেন পান্না। অ্যাকোয়ামেরিনও পড়তে পারেন। অ্যাকোয়ামেরিনের ক্ষেত্রে একটু সাপোর্টটা কম দিবে। যদি বুধের জন্য আপনি পান্না পরে থাকেন তাতে খুব সুন্দর একটি রেমেডি পাবেন আর মেমোরি পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে। আর এই সময়টা মানুষের একটু নার্ভ উইকনেস হয়ে থাকে। নার্ভের ট্রিটমেন্ট মানে আপনারা জেনে থাকেন সেটা ঘুমের ওষুধ আপনাকে দেবে। তা পান্না যদি ওই মুহূর্তটা আপনি ধারণ করে থাকেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার আস্তে আস্তে নার্ভগুলো ঠিক হয়ে যাবে। আর ওই সময়টা যদি মঙ্গল একটু প্রেরিত থেকে থাকে পান্নার রক্তপ্রবাল ধারণ করতে পারেন। তা সেই ক্ষেত্রে আপনাদের খুব সুন্দর রেমেডি, খুব ভালো মানে যেই জায়গাটা খারাপ জায়গাটা ছিলেন সেইখান থেকে বের হয়ে আসবেন। আর কেতুর তো ব্যক্তিগত কোনো পুজো নেই, এবার কেতুর ব্যক্তিগত কোনো পুজো নেই এবং রাহুরও কোনো প্রকার পুজো নেই। তা সেই ক্ষেত্রে আপনারা গুরুকে স্মরণ করতে পারেন বা সেই সময় আপনি ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। তা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র যদি আপনারা জপ করতে চান আমি মন্ত্র বলে দিচ্ছি। আজকের অনুষ্ঠানটা আমার মন্ত্রময় অনুষ্ঠানই আর কি। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। অর্থাৎ এই সময়টা যদি আপনি কৃষ্ণ মন্ত্র জপ করেন তাহলে আপনার খুব রেজাল্ট আসবে। কারণ মহাভারতকালে যত অসুর, যত বদমাস অসুর ছিল সব ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বধ করেছেন এবং বৃন্দাবন লীলা থেকে শুরু করে একদম মহাভারতের যুদ্ধকাল শেষ পর্যন্ত।
তা কৃষ্ণ মন্ত্র যদি তখন আপনি জপ করে থাকেন, আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে থাকলে তারাও ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত নই তারাও এই মন্ত্রটাই জপ করে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। তা এটা কেতু বুধ এক ঘরে থাকার ক্ষেত্রে এটার মন্ত্রের রেমেডি হচ্ছে এটা। আর যদি আপনারা মনে করবেন যে না আমি দীক্ষা নিয়ে নিব, সেই মুহূর্তে আপনি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিতে পারেন, এবং কিন্তু কৃষ্ণমন্ত্র দীক্ষা নিলেও আপনাকে এই মন্ত্রটা জপ করতে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। তা এবার সেই সময়টার ক্ষেত্রে আপনার ঘরে শান্তিকর্ম করতে পারেন, নারায়ণ পূজা করতে পারেন। নারায়ণ পূজা যদি আপনি করেন, যে শালগ্রাম শিলার সংনিকট অনেকে দেখা যাচ্ছে কি যে ঘরে লক্ষ্মী নারায়ণের পূজা করে থাকেন, তা সেই ক্ষেত্রে শালিগ্রাম শিলার সমন্বয়ে কোনো ব্রাহ্মণকে ডেকে সেই নারায়ণ পূজাটা যদি আপনি বৃহস্পতিবার করে থাকেন, যে কোনো শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে নয়, শুক্লপক্ষটা হচ্ছে পূর্ণিমার তিথি, আর কৃষ্ণপক্ষটা যেটা আমরা বলে থাকি সেটা অমাবস্যার তিথি। তাই শুক্লপক্ষে আপনি শালগ্রাম শিলার সমন্বয় ব্রাহ্মণকে ডেকে এনে আপনি শান্তি কর্ম করাতে পারেন, বা আপনি শান্তি সস্তায়নও করাতে পারেন। শান্তি সস্তায়ন খুব অল্পের একটি খরচে, মানে 1500-2000 টাকার মধ্যেই আপনার শান্তি সস্তায়নযোগ্য হয়ে যায়, সেটা আপনি করাতে পারেন। মাসে একটি করে আপনি নারায়ণ পূজা ঘরে করতে পারেন। তা নারায়ণ শিলার সন্নিকট যদি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র আপনি জপ করে থাকেন পূজার সময়, তাহলে আপনি খুব পজিটিভ এনার্জি লেভেল পাবেন। আর এইসব দশাই দেখবেন মানুষের বয়স হলে খুব খারাপ দশায়, যদি তারা শনির মহাদশায় পড়ে থাকে, রাহুর মহাদশায় পড়ে থাকে বা কেতুর মহাদশায় পড়ে থাকে, সেই ক্ষেত্রে তাদের যদি মৃত্যুযোগ থেকে থাকে, তাদের মৃত্যুটা খুব একটা শুভ সমন্বয় হয় না।